কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 হিসেবে তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 3টি বড় 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3টি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর প্রশ্ন ছিল অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই সম্পূর্ণ তোমরা প্রশ্নের উত্তরটি দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। আজকের এই ভিডিওটিতে তোমাদের এই প্রশ্ন 3টির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। চলো তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্ন 3টির উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, রাওলাট সত্যাগ্রহ। বলা হয়েছে রাওলাট সত্যাগ্রহ ছিল রাওলাট আইনের বিরুদ্ধে 1919 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি অহিংস প্রতিবাদ, যা ভারতে ব্রিটিশ সরকারকে বিনা বিচারে ব্যক্তিদের গ্রেপ্তার ও বন্দী করার ক্ষমতা দিয়েছিল। এটি তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত এবং অহিংস প্রতিরোধের শক্তি প্রদর্শন করেছে। এবং পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব বা তাৎপর্য। বলা হয়েছে 1919 সালে পাশ করা রাওলাট আইন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে বিনা বিচারে ব্যক্তিদের আটক করার অনুমতি দেয়, নাগরিক স্বাধীনতা খর্ব করে এবং সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করে। এটি একটি দমনমূলক ব্যবস্থা এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখা হয়েছিল, যার ফলে ব্যাপক বিরোধিতা এবং রাওলাট সত্যাগ্রহের সূচনা হয়েছিল। মহাত্মা গান্ধী রাওলাট সত্যাগ্রহের সময় তার অহিংস প্রতিরোধের দর্শনকে কাজে লাগিয়েছিলেন। তিনি দেশব্যাপী বিক্ষোভ, ধর্মঘট এবং কর্তৃপক্ষের সাথে অসহযোগিতার আহ্বান জানান। এই আন্দোলনের লক্ষ্য ছিল রাওলাট আইনের অন্যায় বিধানগুলি শান্তিপূর্ণভাবে প্রতিহত করা এবং সাংবিধানিক সংস্কার ও স্বশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পরবর্তী বলা হয়েছে রাওলাট সত্যাগ্রহের অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করেছিল। এটি সমাজ ও অঞ্চলের বিভিন্ন শ্রেণীতে জনগণকে সংগঠিত করে, জাতীয় ঐক্যের বোধ, আত্মনিয়ন্ত্রণের জন্য সম্মিলিত আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে। রাওলাট সত্যাগ্রহ থেকে প্রাপ্ত শিক্ষাগুলি স্বাধীনতা সংগ্রামের পরবর্তী পর্যায়ে গৃহীত কৌশলগুলিকে প্রভাবিত করেছিল। এবং পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে রাওলাট সত্যাগ্রহের ফলাফল। বলা হয়েছে রাওলাট সত্যাগ্রহ তার তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করতে না পারলেও ভারতীয় জনগণকে দমনমূলক ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি স্থাপন করে যা অবশেষে 1947 সালে ভারতকে স্বাধীনতা লাভের দিকে পরিচালিত করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করা হলো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। এরপর দেখে নাও পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট বলা হয়েছে সূচনা। মহাবিদ্রোহ বাংলাদেশের ব্যারাকপুরের সামরিক ছাউনি থেকে শুরু হয় এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই ব্যর্থতার পিছনে কতগুলি কারণ দায়ী ছিল, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ রয়েছে পরিকল্পনা ও সংগঠনের অভাব। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে বিদ্রোহীদের কোনো প্রকার সামরিক পরিকল্পনা ও সংগঠন ছিল না। দিল্লি সহ কিছু অঞ্চলে বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটালেও ইংরেজদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সিপাহীরা দিল্লি দখল করে বাহাদুর শাহকে ভারতের মোগল সম্রাট হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু ইংরেজরা দিল্লি অধিকার করে বাহাদুর শাহকে বন্দি করে নেয়, ফলে বিদ্রোহীদের মনোবল ভেঙে যায়। এবং 2 নম্বর কারণ রয়েছে
উপযুক্ত নেতৃত্বের অভাব। এই বিদ্রোহকে সফল করার জন্য বিদ্রোহীদের মধ্যে উপযুক্ত কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে ওঠেনি। রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব বাহাদুর শাহ প্রমুখ নিজ নিজ রাজ্য পুনরুদ্ধার করতে ব্যস্ত ছিলেন। ফলে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা তৈরি করা হয়নি। এবং 3 নম্বর কারণ ছিল বিদ্রোহের স্বল্প ব্যাপ্তি। মহাবিদ্রোহ ভারতের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়েনি। দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ শান্ত ছিল, এমনকি শিখ ও গোর্খা বাহিনী বিদ্রোহ দমনে ব্রিটিশদের সাহায্য করেছিল। বস্তুত সারা দেশে বিদ্রোহ ছড়িয়ে না পড়ার ফলে ইংরেজরা দক্ষিণ ও পশ্চিম ভারত থেকে সেনাবাহিনী এনে সহজে বিদ্রোহ দমন করেছিল। এবং 4 নম্বর কারণ ছিল উন্নত সমরাস্ত্রের অভাব। বিদ্রোহ সেনাদের উন্নত অস্ত্রশস্ত্রের অভাব ছিল। অন্যদিকে ব্রিটিশ সেনাবাহিনীতে উন্নত মানের অস্ত্র এবং আউটরাম, হিউরোজ প্রমুখ দক্ষ সেনাপতি নেতৃত্ব দিয়েছিল। এদের আক্রমণের সামনে ভারতীয় সিপাহীরা সফল হতে পারেনি। সর্বশেষ পয়েন্ট বলা হয়েছে মূল্যায়ন। পরিশেষে বলা যায় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও সাধারণ মানুষ এই বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেনি। শুধুমাত্র কিছু রাজা, জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষ মহাবিদ্রোহে যোগদান দিয়েছিল। ফলে জনসমর্থনের অভাবে বিদ্রোহ সহজে ব্যর্থ হয়ে যায়। এই ছিল তোমাদের মহাবিদ্রোহের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং পরবর্তী নেক্সট 3 নম্বর প্রশ্ন ছিল, দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কাকে বলে? অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট বলা হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি। বলা হয়েছে ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 খ্রিস্টাব্দে তার শাসনকালে এদেশের ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো ও সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে 1798 খ্রিস্টাব্দে একটি আধিপত্যকারী নীতির প্রবর্তন করেন এবং বহু দেশীয় রাজ্যকে এই নীতি গ্রহণে বাধ্য করেন। ওয়েলেসলি প্রবর্তিত এই নীতি অধীনতামূলক মিত্রতা নীতি বা বশ্যতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। পরবর্তী পয়েন্ট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলী। অধীনতামূলক মিত্রতা নীতি প্রসঙ্গে লর্ড ওয়েলেসলি নিজেই বলেছেন যে দেওয়ানি লাভের পর অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সবচেয়ে পৃথক ও উপযোগী ব্যবস্থা। অধীনতামূলক মিত্রতা নীতির বিভিন্ন শর্তে বলা হয় যে, এক, দেশীয় রাজ্যের সঙ্গে সম্পর্ক। ব্রিটিশ সরকারের অনুমতি ভিন্ন চুক্তিবদ্ধ দেশীয় রাজ্যের রাজারা অন্য কোনো রাজ্যের রাজার সঙ্গে কূটনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ। মিত্রতাবদ্ধ শক্তিশালী দেশীয় রাজ্যের রাজারা নিজ নিজ রাজ্য একদল ইংরেজ সৈন্য বা রেসিডেন্ট নিয়োগ করবে এবং তাদের ব্যয় নির্বাহের জন্য রাজার একাংশ ব্রিটিশ কোম্পানিকে ছেড়ে দেবে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমাদের এই ইতিহাস সাবজেক্টের ওপর থেকে অনেকগুলি 5 নম্বরের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি উত্তর নিয়ে, এবং তোমাদের 10 নম্বরেরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশান চেক করবে। এখানে তোমাদের সম্পূর্ণ উত্তরগুলির প্লেলিস্ট দিয়ে দেবো, তোমাদের সাবজেক্ট উইজ। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমরা চ্যানেলে গিয়েও চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক তোমরা প্লেলিস্টগুলি দেখে নিতে পারো। দেখো, পরবর্তী নেক্সট পয়েন্ট ছিল নিরাপত্তার দায়িত্ব। এই নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির সকল দায়ভার ছিল কোম্পানির উপর। বলা হয় তৃতীয় কোনো শক্তির হাত থেকে কোম্পানি দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করবে। এবং 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে একচ্ছত্র আধিপত্য। ব্রিটিশ কোম্পানি ঘোষণা করে যে মিত্রতায় আবদ্ধ সকল দেশীয় রাজ্যগুলি থেকে ইংরেজ ব্যতীত অপর সকল ইউরোপীয় কর্মচারী এবং নাগরিকদের বিতাড়িত করতে হবে। এবং 5 নম্বর বলা হয়েছে কোম্পানিদের সিদ্ধান্ত চূড়ান্ত। অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলির মধ্যে বিরোধ বাঁধলে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবং পরবর্তী পয়েন্ট বলা হয়েছে প্রয়োগ। প্রথম হায়দ্রাবাদ রয়েছে। খর্দার যুদ্ধে মারাঠাদের হাতে পরাজিত হয়ে হায়দ্রাবাদের নিজাম 1798 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই নীতি গ্রহণ করে। পরবর্তী হচ্ছে অযোধ্যার নবাব 1799 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন। এবং পরবর্তী মারাঠা লর্ড ওয়েলেসলি এই নীতি প্রয়োগের মাধ্যমে মারাঠাদের দুর্বল করতে উদ্যত হন। এই সময়
এই সময় পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি এবং সিন্ধিয়া 1803 খ্রিস্টাব্দে কোম্পানির সঙ্গে সুরজি অঞ্জনগাঁও সন্ধি স্বাক্ষর করে এবং পরবর্তী শেষ পয়েন্ট বলা হয়েছে অন্যান্য রাজ্য। ধীরে ধীরে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক প্রভৃতি রাজ্যগুলিতে অধীনতামূলক মিত্রতা নীতি আবদ্ধ হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তিনটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তিনটি। তোমরা অবশ্যই এই প্রশ্ন তিনটি পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে আমি পূর্বে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশান চেক করবে, ওখানে তোমাদের সম্পূর্ণ ভিডিওর উত্তরগুলির প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমরা কমন পাবে এবং তোমরা উপকৃত হবে।